এই ছেলেটা ডিপ্রেশনে নিজের বেঁচে থাকার ইচ্ছাটাই একদম ছেড়ে দিয়েছিল। নিজেকে শেষ করার আগ মুহূর্তে সে তার নিজের নম্বরেই তার জীবনের শেষ একটা চিঠি লিখে সেন্ড করে দেয়, কিন্তু সেটা ভুলে তার নিজের নম্বরে না গিয়ে চলে যায় অপরিচিত এক মেয়ের মোবাইলে। আর কাকতালীয়ভাবে সেই মেয়েটাও একই কাজ করতে যাচ্ছিল, মানে দুজনে এক পথেরই পথিক। শুধু ছেলেটার একটা রং নাম্বার ডায়ালের কারণে দুজনে কিছুক্ষণের জন্য হলেও তাদের সিদ্ধান্ত থেকে অন্যমনস্ক হয়, আর এখান থেকেই শুরু হয় তাদের কথাবার্তা, যার কারণে দুজনে এই কঠিন সিদ্ধান্ত বাদ দিয়ে একে অপরের সাথে বন্ধুত্ব করে নেয়। কিন্তু এইভাবে কথা বলতে বলতে একটা সময় কখন যে তাদের মধ্যে এক অজানা ভালোবাসার জন্ম হয় সেটা দুজনের কেউই বুঝতে পারেনি। তবে এখানেই শেষ নয়, মূল গল্পটা আরো জটিল। এভাবে অনেকদিন কথার পর দুজনে সিদ্ধান্ত নেয় তারা এবার একে অপরের সাথে দেখা করবে, ডেট করবে। কিন্তু সবকিছু অদ্ভুত লাগতে শুরু করে তখন থেকে, যখন তারা জানতে পারে দুজনের যোগাযোগের মাঝখানে সময়ের এক বিশাল ব্যবধান আছে। আর এখানেই চলে আসে একটা কাল্পনিক টপিক, যার নাম হলো টাইম ট্রাভেল। সেদিন মেসেজের পর ছেলেটার সাথে তার যে কথা হয়েছিল কলের মাধ্যমে, ছেলেটা 2019 সাল থেকে কথা বলছিল আর মেয়েটা 2014 সালে অবস্থিত। কিন্তু কেন তাদের ভাগ্যে এমন কিছু লেখা ছিল সেটা সিনেমা দেখতে দেখতে একদম শেষে গিয়ে আপনি জানতে পারবেন। সিনেমাটা 2021 সালে তামিল ভাষায় মুক্তি পেয়েছিল, যার নাম অদ্ভুতম। আজকে তার গল্পটাই বলতে চলেছি, তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। সালটা তখন 2019। গল্পের শুরুতেই আমরা পাশাপাশি দুইটা চরিত্রকে দেখতে পাই। এরা দুজনেই আজকে আমাদের গল্পের প্রধান দুই মুখ। এই ছেলেটার নাম সুরিয়া আর মেয়েটার নাম ভ্যানিলা। দুজনেই দুটি আলাদা জায়গায় এসে পৌঁছেছে নিজেদের শেষ করে দেওয়ার জন্য। ঠিক আগে সুরিয়া তার বাবার কাছে ক্ষমা চায় আর বলে, সরি বাবা, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আর অপরদিকে ভ্যানেলার মুখে শুনতে পাই তার আজকের এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে একমাত্র কারণ তার বাবা। সে তার বাবাকে ঘৃণা করে। এখন তারা কেন এখানে এসেছে আর কেনই বা মরতে চায় সেটা জানতে হলে আমাদের একটা দিন পেছনে যেতে হবে। সুরিয়া একটা টিভি চ্যানেলে কাজ করে। আজকের ঘুমটা ভাঙে তার একটা খারাপ স্বপ্ন দেখে। তার সামনেই একটা ট্রাক ট্রাফিকে থেমে থাকা প্রাইভেট কারকে বিধ্বস্ত করে দেয়। এই স্বপ্নটার কথা মনে রাখবেন, সামনে প্রয়োজন হবে। সুরিয়ার বাবা আজ থেকে 5 বছর আগে 2014 সালেই মারা গেছেন, আর তার মা জন্মের পরে গত 5টা বছর ধরে তার একাই থাকতে হচ্ছে এতিমের মতো। কিন্তু ঘুম থেকে উঠতেই তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যায়, যেমন হঠাৎ করে রেডিও অন হয়ে যাওয়া, কথা বলতে নিলে অদ্ভুত কিছু শব্দ হওয়া, আকাশটাও আজ বিভিন্ন কালারে রঙিন হয়ে আছে। আর এর থেকেও অদ্ভুত ঘটনা যেটা তার সাথে প্রতিদিন সকালে হয়ে যাচ্ছে, সেটা হলো একটা ডেলিভারি ম্যান প্রতিদিন তাকে খাবার দিয়ে যায়, কিন্তু সে কখনো অর্ডারই করে না খাবার। আর খাবারটা কে অর্ডার করেছে তার ডেলিভারি ম্যানকে জিজ্ঞাসা করা হলে ডেলিভারি ম্যান কোনো উত্তর দিতে পারে না। আর অন্যদিকে আমরা ভ্যানিলাকে দেখতে পাই, ছেলে পক্ষ তাকে দেখতে এসেছে। আর তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে এই ছেলেটাকে কেন কোনো ছেলেকেই এখন বিয়ে করতে চায় না, সে আরও পড়াশোনা করতে চায়। এখন বিয়ে করে ফেললে জার্মান গিয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না সে। কিন্তু কে শুনে কার কথা, তার বাবা মরিয়া হয়ে আছে তাকে বিয়ে করানোর জন্য। ভ্যানিলা চা নিয়ে ছেলের সামনে গেলে প্রথম দেখাতেই ছেলেটা তাকে পছন্দ করে ফেলে। এরপর তাদেরকে আলাদা একটা ঘরে নিজেদের মতো কথা বলতে দিলে ভ্যানিলা তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে বিয়ে করতে চায় না, কিন্তু ছেলে তো পুরোই ভ্যানিলার ওপর লাড্ডু হয়ে আছে, সে বিয়ে তাকেই করবে, এমনকি তার কন্ডিশনও মেনে নেবে। তাই কোনো কিছুতে কোনো লাভ হচ্ছে না দেখে ভ্যানিলা তাকে বলতে শুরু করে, যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে বিয়ের প্রথম রাতে আমি তোমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। যেটা শুনে তো ছেলে কিছুটা ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে আসে। ভাই, জীবন আগে, বেঁচে থাকলে অনেক বিয়ে করা যাবে। ছেলের চেহারা দেখে তো মনে হচ্ছিল সে বিয়েতে না করে দেবে, কিন্তু ভ্যানিলার বাবার সামনে গিয়ে হুট করে বলে ফেলে যে আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করতে চাই, আর যৌতুক হিসেবে 1 পয়সাও নেব না। ভ্যানিলার বাবা এই ছেলেটার সঙ্গে তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার বড় 2 বোনের বিয়ে দিতে গিয়ে তাকে অনেক খরচ করতে হয়েছে। এখন তার বিয়েতে যৌতুক দেওয়ার মতো কোনো টাকাই আর অবশিষ্ট ছিল না। এখন ছেলে যেহেতু নিজে থেকে কোনো টাকা দাবি করেনি, তাই এই ছেলেটার সাথেই বিয়ে দেওয়া ভালো হবে। কিন্তু ভ্যানিলার দাদি এই সিদ্ধান্ত কিছুতেই মানতে পারবে না। এটা কিভাবে হয় যে কোনো ছেলে যদি এসে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কিন্তু আমি যৌতুক নেব না, আমরা কি আমাদের মেয়েকে তার সাথে বিয়ে করিয়ে দেবো? ওই হনুমানের মতো চেহারার ছেলের সাথে আমি আমার নাতনি বিয়ে দেবো না। আর ভ্যানিলাও তার দাদির সাথে সায় দিয়ে বলে আমি বিয়ে করতে চাই না, আমি জার্মানিকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। তখন তার বাবা বলে আগে তুই কলেজের এক্সাম পাস করে নে। ভ্যানিলা বিগত 2 বছর ধরে ফাইনাল এক্সাম ফেল করে কলেজেই পড়ে আছে, আর আজ তার 3য়বারের এক্সামের রেজাল্ট দেবে। তাই তখন তার বাবা বলে যদি তুই পাস করতে পারিস তাহলে আমি তোর বিয়ে করাবো না, আর যদি ফেল করিস তাহলে আমার পছন্দের ছেলেকেই তোর বিয়ে করতে হবে। এভাবে শিওর হয়ে বলার কারণ কে জানে কি হতে চলেছে। তাই হয় কলেজে গিয়ে দেখতে পাই ভ্যানিলা এবারও ফেল করেছে। এদিকে আমরা দেখতে পাই সুরিয়া রেডি হয়ে তার অফিসের দিকেই যাচ্ছিল। তখন সেখানে তাকে তার এক বন্ধু কল করে বলে একটা বড় সিঙ্গিং কম্পিটিশনে আয়োজন করা হচ্ছে, তুই চাইলে গান গাইতে পারিস সেখানে, খুবই ভালো অপরচুনিটি। সুরিয়া তখন তার প্রতি উত্তরে বলে আমি গান ছেড়ে দিয়েছি এবং কলটা
কেটে দেয়। সেখান থেকে জানা যায় সূর্যা একসময় গান গাইতো। প্রতিদিনের মতো আজকেও তার অফিসে যেতে অনেকটাই দেরি হয়ে যায়। আজ তার এক মিউজিক ডিরেক্টরের সাথে ইন্টারভিউ নেওয়ার কথা। সেই মিউজিক ডিরেক্টর অন্য ছোট ছোট আর্টিস্টদের মিউজিক চুরি করে নিজের নামে চালিয়ে দেয়। ইন্টারভিউ নেওয়া শুরু হলে সূর্যা সেই ডিরেক্টরকে তার ছোটবেলার গল্প শোনাতে বলে। তখন ডিরেক্টর নানান ভুলভাল বানানো গল্প বলতে শুরু করে। এই যে জন্মের পরে সব বাচ্চা কান্না করে কিন্তু আমি করিনি, আমি ছোটবেলায় কান্নার বদলে সারেগামাপা প্র্যাকটিস করেছি। মানে একবার ভাবেন যে চাপাবাজির লেভেলটা কোথায় আছে। ইন্টারভিউয়ের মধ্যে নানান জায়গায় সূর্যা তাকে পোক করে বিভিন্ন কথা বলছিল। তাই সেসব নিতে না পেরে মিউজিক ডিরেক্টর রেগে সেখান থেকে চলে যায়। আর চলে যাওয়ার আগে চ্যানেলের মালিককেও অপমান করে যায়। আর এদিকে আমরা দেখতে পাই পরীক্ষায় ফেল করার পর ভ্যানিলা তার বাবার কথাগুলোই মনে করছিল। তাকে হয়তো এখন সবকিছু মেনে বিয়ে করে নিতেই হবে। তো এইসব চিন্তায় এতটাই ডুবেছিল সে যে শহরে নেটওয়ার্ক সমস্যা, আকাশের রং বদলে যাওয়া, এইসব ব্যাপারে তার কোনো খেয়ালই ছিল না। আর অপরদিকে সূর্যা, তার উপর চ্যানেলের মালিক এতটাই রেগেছিল যে তার ডেস্কে ডেকে এনে কথা শোনাতে শুরু করে। তিনি সূর্যার বাবার বন্ধু হওয়ার কারণে সূর্যার এত অনিয়ম মেনে নিচ্ছিল। আজকে সে সমস্ত দায় সূর্যার উপর দিয়ে বলে, তোমার কি প্রয়োজন ছিল এত বড় একজন মিউজিক ডিরেক্টরকে খোঁচা দিয়ে কথা বলার? এরপর তিনি সূর্যাকে চাকরি থেকে বের করে দিয়ে বলে, তোমাকে আর এখানে আমার রাখা সম্ভব না। তুমি ছোটবেলা থেকেই কাণ্ডজ্ঞানহীন ছিলে, সারাদিন গান নিয়ে পড়ে থাকতে, আর তোমার বাবা তোমাকে নিয়ে তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে মারা গেছেন। সে কথাটা সূর্যাকে একদম নাড়িয়ে দেয়। সত্যি কি তার জন্য তার বাবা মারা গেছে? তাহলে কি সে তার বাবার খুনি? এই ভাবতে ভাবতেই সে নিজের প্রতি এক ধরনের ঘৃণার জন্ম দেয়। আর নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র এই একটা কারণে নয়, গত অনেকগুলো বছর ধরেই সে নিজের ভেতরে ডিপ্রেসড ছিল। বাইরে বাইরে যতই ভালো দেখাক, কিন্তু নিজের প্রতি নিজের যে ঘৃণাটা, এটা শুরু থেকেই তার মধ্যে ছিল। এই ভেবে সে অফিসের ছাদে উঠে যায়। এদিকে ভ্যানিলা ওই ছেলেটার সাথে বিয়ে করে নিজের স্বপ্নগুলোকে শেষ করে এভাবে বেঁচে থাকতে চায় না, তাই সেও নিজেকে শেষ করে ফেলতে চায়। সূর্যা লাফ দিতেই যাবে, এর আগে সে চিন্তা করে তার মৃত্যুতে যদি কেউ ফেসে যায়, সেজন্য সে নিজের নম্বরে একটা মেসেজ করে রাখে, আমার মৃত্যুতে অন্য কেউ দায়ী নয়। সে মেসেজটা তার নিজের ফোনে আসার কথা ছিল, কিন্তু সেটা তার ফোনে না গিয়ে চলে যায় ভ্যানিলার মোবাইলে। আর এদিকে ভ্যানিলা লাফ দিতে যাবে, সেই সময়তেই মেসেজে নোটিফিকেশন বেজে ওঠে। আর ভ্যানিলা সেই মেসেজটা চেক করে এবং অবাক হয়ে যায়, একই নম্বর থেকে কিভাবে তার মোবাইলে মেসেজ আসছে। সূর্যারও একই দশা, সে তো নিজের নম্বরে মেসেজ করেছে, নাম্বার একই, এখানে আলাদা কিছু নেই। এরই মাঝে তাদের মধ্যে সেখানে ঝগড়াও লেগে যায়। কিছুক্ষণ পর ভ্যানিলার বাবা তাকে কল করে এবং বলে তার দাদি নাকি খুবই অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেটা শুনতেই সে সোজা হাসপাতালে পৌঁছায়। আর এদিকে সূর্যা ছাদে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে যে তার নাম থেকে একটা মেয়ে কিভাবে তাকে মেসেজ করছে, তার একই সিম কি অন্য কেউ চালাচ্ছে। কিছুক্ষণ পর তাকে খুঁজতে খুঁজতে সিকিউরিটি গার্ডও তার এক বন্ধু ছাদে এসে পৌঁছায় এবং তাকে সেখান থেকে নিচে নামিয়ে নিয়ে যায়। নামতে নামতে সে তার সেই কলিগকে সমস্ত ঘটনা খুলে বলে। এইসব শুনে সে তার মোবাইলটা নিয়ে ভ্যানিলাকে মেসেজ দেয়, আমরা কি ডেটে যেতে পারি? এরপর সূর্যা সারাক্ষণ মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষায় বসে থাকে। ভ্যানিলা হাসপাতালে ব্যস্ত থাকায় মেসেজ দেখার সুযোগ পায় না। এরপর একটা দিন পেরিয়ে যায়। ভ্যানিলার দাদিকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। এদিকে সূর্যা এখনও এটা নিয়ে চিন্তিত যে একই নম্বর থেকে কিভাবে ভ্যানিলা তার সাথে কথা বলল। একটু পর তার বন্ধু এসে তাকে অফিসের প্রজেক্ট মিটিংয়ে নিয়ে যায়। মানে সূর্যা চ্যানেলের মালিকের কাছে ক্ষমা চেয়ে বলে, আমার সেদিন ভুল হয়েছে। এরপর তারাও সেই মিটিং অ্যাটেন্ড করে। সেই সময় ভ্যানিলা ছাদে বসে তার ফোন চালাচ্ছিল। তখন সূর্যার বন্ধুর পাঠানো সেই মেসেজ দেখে তার মাথায় যেন রক্ত উঠে যায়। এই যে উল্টাপাল্টা রিপ্লাই দিতে শুরু করে, তোর এত বড় সাহস, এটার জন্য জিজ্ঞাসা করিস কে তুই, তোর সাথে তো পরিচয়ই হয়নি এখনো। সূর্যা তখন তার মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য মিটিং থেকে বেরিয়ে আসে এবং তাকে বলে, ওই মেসেজটা আমি দিই না, আমার বন্ধু দিয়েছিল। কিন্তু ভ্যানিলা তার কোনো কথা বিশ্বাস করে না। সে বলে, আচ্ছা যদি আমি ডেটের জন্য রাজি হয়ে যেতাম তাহলে তো ঠিকই বলতে আমি মেসেজটা দিয়েছিলাম। সব বুঝি। সূর্যা তাকে যতই বোঝানোর চেষ্টা করছিল ব্যাপারটা ততই খারাপ দিকে যাচ্ছিল, তাই সে মেসেজ করাই বন্ধ করে দেয়। সে তখন চ্যানেলে একজন লোককে ইন্টারভিউ দিতে দেখতে পায়। সেখানে সেই লোকটা বলছে যে বায়ুমণ্ডলে কিছু রেডিয়েশনের জন্য আমাদের সিগন্যাল এলোমেলো হচ্ছে। সে কথা শুনে সূর্যা তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এরকম হলে কি একই নম্বর থেকে দুইজন কথা বলতে পারে? তখন সেই লোকটা জানায়, হতে পারে, কিন্তু এরকম চান্স তো খুব কম। তবে সেদিন রাতে ভ্যানিলার দাদি ছোট্ট বাচ্চাদের সীতারামের কাহিনী শোনাচ্ছিল। ভ্যানিলা যদিও এসব বিশ্বাস করে না, কিন্তু তাও সে দাদির সাথে বসে এসব গল্প শুনে গল্পের মতো করে। এক পর্যায়ে তার দাদি বলে, সীতা রামকে ছাড়া যখন থাকতে পারছিল না, তখন সীতা সিদ্ধান্ত নেয় সে নিজেকে শেষ করে দেবে। সেই সময় রাম এসে তাকে বাঁচায়। তখন থেকেই সীতা নতুন করে বাঁচতে শুরু করে। এই ঘটনা শুনতে শুনতে ভ্যানিলার সূর্যার কথা মনে পড়ে যায়। সেও তো তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। তাই সে সূর্যাকে ধন্যবাদ জানানোর জন্য সেদিন রাতে তাকে কল করে। সেখানে তারা দুজন প্রথমবারের মতো একে অপরের সাথে কলে কথা বলে। দুজনকে সরিও বলে, কারণ একদিনে তারা একে অপরকে অনেক গালমন্দ করেছে। যেহেতু নিয়তি তাদেরকে আরেকবার বাঁচার সুযোগ দিয়েছে, তাই তারা সিদ্ধান্ত নেয় তাদের জীবনকে আরও একবার বাঁচার সুযোগ দেওয়া উচিত। কারণ আমরা মরে গেলে আমাদের কষ্ট শেষ হয় না, আমরা সেই কষ্টটাকে আরেকজনের কাছে পাস করে দিই।
তাই বেঁচে থাকা অবস্থাতেই আমাদেরকে নিজেদের কষ্ট দূর করতে হবে। সেই সময় তাদের মধ্যে সেখানে অনেকক্ষণ কথা হয়, কি করে, কোথায় থাকে, সেখান থেকে কথা বলা যায়। তাদের সম্পর্কটা ঝগড়া থেকে একটু ভালোর দিকেই যাচ্ছিল। এরপর থেকে তারা গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত কথা বলতে থাকে। ধীরে ধীরে তাদের সম্পর্কটা বন্ধুত্বের রূপ নেয়। তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা সবসময় কল এবং মেসেজে কথা বলবে, কখনো দেখা করবে না। পুরোনো দিনে যেভাবে চিঠির মাধ্যমে কথাবার্তা হতো, কেউ চাইলেও দেখা করতে পারতো না, ওই রকম আর কি। সব ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন ভ্যানিলা কলেজে গিয়ে দেখতে পায় তাদের এক ক্লাসমেট কান্না করছে। কারণ জানতে চাইলে সে ক্লাসমেটকে বলে সে গত 1 বছর ধরে একটা ছেলের সাথে অনলাইনে চ্যাটিং করে যাচ্ছিল, কিন্তু কিছুদিন আগে সেই ছেলেটা তাকে নানাভাবে ফুসলিয়ে 50,000 টাকা ধার নিয়েছিল। এরপর থেকে সেই ছেলেটা তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। সেটা শুনতেই ভ্যানিলা অনেক ভয় পেয়ে যায়, কারণ সেও তো সুরিয়াকে না দেখে তার প্রতি ফ্রেন্ডশিপ করেছে। সুরিয়া যদি ওই ছেলেটার মতো তার সাথে এরকম কিছু করে, তাহলে সে সঙ্গে সঙ্গে সুরিয়াকে কল করে এবং তাকে বলে ক্লক টাওয়ারের সামনে আসো, আমরা দেখা করব। তাই কথা মতো তারা দুজনেই ক্লক টাওয়ারের সামনে একটা হলুদ বেঞ্চে গিয়ে বসে। কিন্তু অবাক করে দেওয়া বিষয় হলো তারা কেউই একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না, কিন্তু কথা বলে যাচ্ছে। ভ্যানিলা ভাবে সুরিয়া হয়তো না এসেই তাকে মিথ্যা কথা বলছে। সুরিয়াও হয়তো সেই ছেলেগুলোর মতোই যারা মেয়েদের সাথে চিট করে বেড়ায়। সুরিয়াও একদিকে একই কথা ভাবছে যে ভ্যানিলা না এসে কেন তার সাথে মিথ্যা বলছে। এই বলতে বলতে তার এখানে মেঘের গর্জন শুরু হয়। এখন এর ভেতরেই হয়তো বৃষ্টি নামবে, তাই সে ভ্যানিলাকে বলে দেখো, দেখা করার ইচ্ছা থাকলে এখনই চলে আসো, কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে। কিন্তু ভ্যানিলা বলে কই, এখানে তো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আর আমি তো ক্লক টাওয়ারের সামনেই আছি। তারা দুজনে কিচ্ছু বুঝে উঠতে পারছিল না, তাদের মধ্যে বাড়ছিল কেবলমাত্র ভুল বুঝাবুঝি। মধ্যে সেখানে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে সুরিয়া তার বাসায় চলে আসে, আর ভ্যানিলা আর অপেক্ষা না করে রেগে আগুন হয়ে সেখান থেকে চলে আসে। বাসায় ফিরে সুরিয়া ভ্যানিলাকে বেশ কয়েকবার মেসেজ পাঠায়, কিন্তু ভ্যানিলা তো তার কোনো মেসেজেরই উত্তর দেয় না। কোনো অ্যান্সার না পেয়ে সুরিয়া তাকে কল করে এবং জিজ্ঞাসা করে যদি তুমি নাই আসবে তাহলে আমাকে কেন বললে দেখা করার জন্য? তুমি জানো আমি কতক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম। ভ্যানিলা তখন রেগে গিয়ে বলে থামো, আর বৃষ্টির অজুহাত দিও না, আজ বৃষ্টি হচ্ছে না, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। সুরিয়া এতে বলে আচ্ছা টিভি অন করো, তাহলে দেখতে পাবে বৃষ্টিতে শহরের কি অবস্থা হয়েছে। সুরিয়ার কথায় ভ্যানিলা টিভি অন করে দেখতে পায় তেলেঙ্গানাতে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে তেলেঙ্গানাকে আলাদা স্টেট করে দেওয়ার দাবিতে। এই কথা শুনে সুরিয়া অবাক হয়ে গিয়ে বলে তেলেঙ্গানাকে তো আজ থেকে 5 বছর আগে আলাদা স্টেট ঘোষণা করা হয়েছে। 18 ফেব্রুয়ারি 2014 সালে তেলেঙ্গানাকে আলাদা স্টেট করা হয়। তখন ভ্যানিলা যেন আজকে তো 14 ফেব্রুয়ারি, 18 তারিখ হতে তো আর 4 দিন বাকি। ভ্যানিলার কথাগুলো সব সুরিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছিল, কি হচ্ছে সে কিচ্ছু বুঝে উঠতে পারছিল না। তাই সে তাকে আজকের ডেটটা বলতে বলে। ভ্যানিলা বলে 14 ফেব্রুয়ারি 2014। যেটা শুনতেই সুরিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ আজকে তো 14 ফেব্রুয়ারি 2019। এরপরে সে কম্পিউটারের সামনে বসে পড়ে আর টাইম ট্রাভেল সম্পর্কে নানান রিসার্চ করতে শুরু করে। এরই মধ্যে সে একজন ফিলোসফারের সাথে দেখা করে। তিনি মনে করেন টাইম ট্রাভেল সম্ভব। এর আগে অনেক প্রমাণ পাওয়া গেছে ভবিষ্যৎ থেকে অতীতে নানাভাবে যোগাযোগ স্পন্দন করে, কিন্তু বিজ্ঞানীরা এর পেছনে কোনো লজিক খুঁজে পায়নি বলে এটাকে স্বীকৃতি দেওয়া হয়নি। এরপর দিন সে তার বন্ধুর সাথে দেখা করে এই ব্যাপারে সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তার বন্ধু এসব কিছুতে বিশ্বাস করতেই চায় না। এরপর তারা দুজন আবারও সেই ক্লক টাওয়ারের সামনে যায় এবং হলুদ কালারের বেঞ্চটাতে বসে পড়ে। দুজনে একই বেঞ্চে বসে আছে, শুধুমাত্র তাদের মধ্যে 5 বছরের দূরত্ব। আরো শিওর হওয়ার জন্য ভ্যানিলা বেঞ্চে দুটো শব্দ লেখে, যেটা সুরিয়ার সামনে ভেসে ওঠে, কারণ অতীত পরিবর্তনের কারণে ভবিষ্যৎ পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর থেকে তারা দুজনেই অনুভব করতে শুরু করে যে তারা একই জায়গায় আছে। বাড়িতে ফিরে এসে তার দাদিকে বিগত কয়েকদিনে ঘটে যাওয়া সে সবকিছু ঘটনা খুলে বলে। তখন তার দাদি জানায় এরকম যে হওয়া সম্ভব সেটা সে পুরাণে পড়েছে, চাইলে সে এখনই সুরিয়ার সাথে দেখা করতে পারে। ভ্যানিলা তখন অনেক এক্সাইটেড হয় আর বলে কিভাবে? তখন দাদি বলে 2014 সাল মানে এখন সুরিয়া কোথাও না কোথাও বসবাস করছে। তুই সুরিয়াকে জিজ্ঞাসা কর 2014 সালে ও কোথায় থাকতো, সেখানে গেলেই তো তুই সুরিয়াকে দেখতে পাবি। তাই সে সেদিন সুরিয়ার থেকে 2014 সালের ঠিকানা নিয়ে সে ঠিকানায় যায়। আর সুরিয়ার বলা সেই কালো গেটওয়ালা বাড়িটাকেও খুঁজে পায়, কিন্তু সেই সময় গেটে তালা ঝুলানো ছিল। হয়তো সেদিন সুরিয়া তার বাসায় ছিল না। এত চেষ্টা করেও তখন ভ্যানিলা সুরিয়াকে দেখতে পেল না, সেটা তারা দুজনেই মেনে নেয়। হয়তো তাদের ভাগ্যে দেখা করাটা নেই। এর পর দিন ছিল ভ্যানিলার জন্মদিন। তারা একসাথে তো কোথাও যেতে পারবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় যে দুজনে আলাদা আলাদা সময় একই জায়গায় থাকবে, একই জায়গায় বসবে এবং একই খাবার অর্ডার করবে। অনেকটাই অদ্ভুত কিন্তু অতটাই সুন্দর। প্ল্যান অনুযায়ী তারা সেদিন পুরো শহর ঘুরে বেড়ায় এবং সব সময় কলে একজন আরেকজনের সাথে লাগাতার কথা বলতে থাকে। মানে দুজনের সম্পর্কটা দিনে দিলে ভালো হচ্ছে। এই সব কিছুর মাঝে ভ্যানিলার মনের মধ্যে সুরিয়ার জন্য একটা আলাদা জগৎ তৈরি হতে শুরু করেছে। এভাবে একদিন ক্লক টাওয়ারের সামনে সে বেঞ্চে বসে ভ্যানিলা তার প্রতি জন্মানো সব আবেগের কথা জানায় এবং ভ্যানিলা বেঞ্চে আই লাভ ইউ লিখে তার প্রতি অনুভব প্রকাশ করে। তখন সুরিয়া তাকে জানায় তার প্রতি তার এইরকম কোনো ফিলিংস নেই। আজ থেকে 5 বছর আগে সে একটা মেয়েকে প্রপোজ করেছিল, কিন্তু সেই মেয়েটা তাকে রিজেক্ট করে দেয়, কিন্তু আজও সে তাকে ভালোবাসে। তখন ভ্যানিলা কলটা কেটে দেয় এবং কান্নায় ভেঙে পড়ে, কারণ ভ্যানিলার ফিলিংসটা একদম ট্রু ছিল। আর ঠিক সেই সময় একটা ছেলে একটা গোলাপ দিয়ে তাকে প্রপোজ করে। তখন ভ্যানিলা উঠে দাঁড়িয়ে এক থাপ্পড় লাগিয়ে বলে আমি একটা ছেলের জন্য কান্না করছি আর তুই আমাকে প্রপোজ করছিস। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই তার মানে একটু আগে সুরিয়া ভ্যানিলাকে যে মেয়েটার কথা বললো যে তাকে রিজেক্ট করে দিয়েছিল, সেটা অন্য কেউ না, ভ্যানিলা
নিজেই ছিল। সেখান থেকে ফিরে ভ্যানিলার মন খারাপ করে বসেছিল। সে সময় তার দাদি এক বোতল টিটি নিয়ে আসে। ভ্যানিলা তো তার দাদির সাথে আগে থেকেই ফ্রি, তাই তারা একসাথে খেতে শুরু করে। সে সময় সুরিয়া তাকে কল করে। ভ্যানিলা কলটা রিসিভ করে বলতে শুরু করে, তুমি একটা মেয়ের জন্য আমাকে কষ্ট দিতে পারো না। কে ওই মেয়েটা? কিভাবে ওর সাথে তোমার দেখা হয়েছিল? শুরুতে সুরিয়া তো বলতে চাইছিল না, কিন্তু ভ্যানিলার জোরাজোরিতে পরবর্তীতে রাজি হয়। সেই সময় সুরিয়ার সারাটা দিন গান নিয়ে পড়ে থাকতো। বড় একজন মিউজিশিয়ান হতে চাইতো সে, আর ছোটখাটো বিভিন্ন আচার অনুষ্ঠানের প্রোগ্রাম গান গাইতো। ঠিক সেই রকমই একদিন সে এবং তার দল মন্দিরের এক পুজো প্রোগ্রামে গান করছিল। সেখানে একটা মেয়েকে দেখে তার চোখ আটকে যায়। প্রথম দেখায় প্রেমে পড়ে যায় সে, আর সেই মেয়েটাই হলো ভ্যানিলা। কিন্তু কিছুক্ষণ পর ভিড়ের মধ্যে সেই মেয়েটা যে কোথায় হারিয়ে যায় সেটা সুরিয়া আর বুঝতেই পারে না। তাই সে তাকে এদিক ওদিক সব জায়গায় খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। পরদিন সে তার বন্ধুকে নিয়ে আবারও মন্দিরে আসে এবং মন্দিরের পুরোহিতকে ওই মেয়েটার সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন পুরোহিত তাকে বলে, এক সপ্তাহ মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করো, যদি তোমার কাজ আমার ভালো লাগে তাহলে আমি মেয়েটার পরিচয় দিতে পারি। তো সুরিয়ার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে মন্দির পরিষ্কার করতে শুরু করে। এভাবে একটা সপ্তাহ কেটে যায়। অবশেষে ভ্যানিলার নাম এবং ঠিকানা পেয়ে যায়। কিন্তু সে যতবার তার সাথে দেখা করতে যায় ততবার কোনো না কোনো কারণে দেখা করতে পারে না। আর এদিকে তার বাবা তার উপর বিরক্ত হয়েই যাচ্ছিল, কারণ সুরিয়া ঠিকঠাক মতো পড়াশোনা করছে না, সারাদিন গান নিয়ে পড়ে থাকে। কিন্তু সুরিয়া মিউজিক দিয়ে জীবনে বড় কিছু একটা করতে চায়, তাই সে তার ট্যালেন্টের প্রমাণ দেওয়ার জন্য তার বাবাকে একটা মিউজিক কম্পিটিশনে আসতে বলে, যেটা সে পার্টিসিপেট করবে। পরদিন বাবা সুরিয়ার পারফরমেন্স দেখার জন্য প্রোগ্রামে যায়। একটু পরেই সুরিয়া স্টেজে উঠবে, কিন্তু তখন তার এক প্রতিদ্বন্দ্বী সিঙ্গার এসে তাকে বলে, আমি জানি ভ্যানিলা কোথায় আছে, আমি তোকে বলতে পারি, কিন্তু সেই শর্তে তোকে এই প্রতিযোগিতায় স্কিপ করতে হবে। সুরিয়া তখন তার শর্তে রাজি হয়ে যায় এবং প্রতিযোগিতায় গান গাইবে না বলে সিদ্ধান্ত নেয়। তখন সে তাকে বলে, ভ্যানিলা এখন ক্লক টাওয়ারের সামনে আছে। আর সুরিয়া প্রতিযোগিতা ছেড়ে সেই ক্লক টাওয়ারের সামনে যায়। সেখানে ভ্যানিলা কার সাথে যেন ফোনে কথা বলছিল, আর আমরা তো জানি সেটা ছিল 2019 সালের সুরিয়া, কিন্তু তারা দুজনে একে অপরের পরিচয় সম্পর্কে এখনো জানে না। যেখানে এসে সে রিজেক্ট হয়। আর 2014 সালে সুরিয়া তখন তাকে প্রপোজ করে। এরপর কি হয় সেই গল্পটা তো আমি আগেই বলেছি। যে ঘটনার পর সুরিয়া বারে যায় এবং প্রচুর টিটি পানি খায় এবং বাড়িতে ফিরে তার বাবার সাথে নানান দুর্ব্যবহার করতে শুরু করে। এতে তার বাবা খুবই কষ্ট পায়। মন ভালো করার জন্য একটু বাইরে থেকে হেঁটে আসতে যায় সে, কিন্তু ফেরেন এক লাশ হয়ে। কয়েকটা ছিনতাইকারী তার উপর হামলা করে তাকে মেরে ফেলেছিল। এই ঘটনা শুনে ভ্যানিলা আর বেশি কিছু বলে না, শুধু এতটুকুই বলে যে তুমি অনেক ভালো, ওই মেয়েটার ভাগ্য খারাপ যে তোমাকে রিজেক্ট করেছিল। কিন্তু এখনো তারা বুঝতে পারেনি যে সেই জোড়াটা অন্য কেউ নয়, তারা দুজনেই ছিল। এরপরের দিন দেখা যায় যে ছেলেটা তাকে দেখতে এসেছিল সে আবারও এসেছে। ভ্যানিলা তার বাবাকে কথা দিয়েছিল সে পরীক্ষায় পাশ না করলে বিয়ে করে নেবে, সেই জন্য আজকে তারা এসেছে বিয়ের ডেট ঠিক করার জন্য। কিন্তু ভ্যানিলা ওই ছেলেটাকে একদমই দেখতে পারতো না। বিয়ে আটকানোর জন্য সে সবার সামনে ছেলেটাকে মারতেও উদ্যত হয়, যেটা দেখে তার বাবা তাকে টেনে রুমের ভেতরে নিয়ে আসে। সেখানে ভ্যানিলা তার বাবার কাছে আরও একটা সুযোগ চায়। সে আরও একবার ফাইনাল এক্সাম দিতে চায়, যদি এইবার ফেল করে তাহলে বিয়ে নিয়ে তার আর কোনো বাধা থাকবে না। তখন তার বাবাও শেষবারের মতো তাকে একটা সুযোগ দেয়। ভ্যানিলা কথা তো দিয়েছে, কিন্তু কিভাবে সে এক্সামে পাশ করবে সেটা বুঝতে পারছিল না। হঠাৎ তার মাথায় এক ভয়ঙ্কর আইডিয়া আসে এবং সাথে সাথে সে সুরিয়াকে কল করে আর বলে, তুমি তো 2019 সালে আছো, তাহলে আমাকে 2014 সালের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন জোগাড় করে দাও। প্রথমে তো সুরিয়া রাজি হয় না, কিন্তু ভ্যানিলা তাকে বলে না করে তাহলে সে বিদেশ যেতে পারবে না, তাকে বিয়ে করিয়ে দেবে। এখন সুরিয়া ব্যাপারটা বুঝতে পারে, আর কারো ইচ্ছার বিরুদ্ধে কাউকে কিছু করতে দেওয়া হলে সেটা যে কতটা পেইনফুল সেটা সে ভালো মতোই জানে। তাই সে ভ্যানিলাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। লাইব্রেরিতে গিয়ে 2014 সালের প্রশ্ন জোগাড় করে এবং তাকে কলে সবগুলো প্রশ্ন এবং তার উত্তর বলে দেয়। আর সেই অনুযায়ী সে ইঞ্জিনিয়ারিং এর সবগুলো বিষয় পরীক্ষা দেয়। কিছুদিন পর রেজাল্ট ঘোষণা করা হলে তার রেজাল্ট এতটাই ভালো হয় যে বাড়িতে পর্যন্ত সাংবাদিক চলে আসে। সেখানে তার বাবা খুবই ইমোশনাল হয়ে পড়ে আর তার বিয়েও ক্যান্সেল করে দেয়। আর আগামী 2 সপ্তাহের মধ্যে সে জার্মানি চলে যাবে। আর এই কথাগুলো ভ্যানিলা তাকে কল করে জানায় আর তাকে ধন্যবাদও দেয়, কারণ সে হেল্প না করলে হয়তো কখনোই এটা সম্ভব হতো না। এরপর দিন ছিল সুরিয়ার বাবার মৃত্যুবার্ষিকী, তাই সে তার বাবার আত্মার শান্তির জন্য পুজো করছিল। এরই মধ্যে সে দেখতে পায় ভ্যানিলা তাকে অনেকগুলো কল করেছে। এতক্ষণ পুজোতে ব্যস্ত থাকার কারণে সে কল ধরতে পারেনি, তাই পুজো শেষ হওয়ার পরেই সে ভ্যানিলাকে কল ব্যাক করে। কলটা রিসিভ করে ভ্যানিলা তাকে বলে, আমি এতবার পরীক্ষায় ফেল করেছি, তারপর আবার নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে এর পরের বার ভালো করে পরীক্ষা দিয়ে পাশ করব। আজ আমি পাশ করেছি, কিন্তু পাশ করার আনন্দটা উপভোগ করতে পারছি না, জানি না কেন। তাই আমি বাবাকে সমস্ত সত্য কথা বলে দিয়েছি যে আমি কিভাবে পাশ করেছি এবং ওনার কাছে ক্ষমা চেয়েছি। যেটা শুনে সুরিয়া কিছুটা খুশি হয় আর বলে, তুমি তো তোমার বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেয়েছো, কিন্তু আমি পাইনি। ঠিক আজকের দিনে 8টা বাজে আমার বাবা মারা গিয়েছিলেন। তখন ভ্যানিলা তাকে বলে, এখন 6টা বাজে আর 2 ঘন্টা পরে তোমার বাবা মারা যাবে। এই কথা শুনে সুরিয়ার মাথায় তখন একটা আইডিয়া আসে এবং তাকে তাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে বলে, এখানে গেলে তুমি আমার বাবাকে দেখতে পাবে, তুমি চাইলে হয়তোবা আমার বাবাকে বাঁচাতে পারো, অতীতকে পরিবর্তন করতে পারো, যাতে করে ভবিষ্যৎ পরিবর্তন হবে। ভ্যানিলাও তখন সুরিয়ার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী সেই ঠিকানায় যায় এবং সেখানে একজন লোককে বেরোতে দেখে। ভ্যানিলা বুঝতে পেরে যায় এটাই হলো সুরিয়ার বাবা। ঠিক সেই সময় যেই না তার বাবাকে সে
আটকাতে যাবে তখনই পেছন থেকে কিছু গুন্ডা বরঞ্চ তাকেই আক্রমণ করে বসে এবং তার সাথে খারাপ কিছু করার উদ্দেশ্যে তার মুখ বেঁধে কোথাও নিয়ে যেতে ধরে। সুরিয়ার বাবা তাকে বাঁচানোর জন্য গুন্ডাদের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলে। এরই মাঝে কোনো একটা সময় ভ্যানিলার হাত থেকে তার ফোনটা পড়ে যায় আর সেখানেই তার সাথে সুরিয়ার যোগাযোগ শেষ হয়ে যায়। এদিকে সুরিয়া তো লাগাতার তার নাম্বারে কল করতেই থাকে, কিন্তু সেই সময় সেখানে এমন কেউই ছিল না যে কলটা রিসিভ করতে পারবে। গুন্ডাদের সাথে মারামারির এক পর্যায়ে কেউ একজন তাকে পেছন থেকে হামলা করে বসে। এখন অচেতন অবস্থায় পড়ে থাকার পর সুরিয়ার বাবা সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভ্যানিলা বুঝতে পারে তাকে বাঁচাতে গিয়েই সুরিয়ার বাবা সেদিন মারা গিয়েছিল। পরদিন সুরিয়াকে দেখার জন্য ভ্যানিলা আবারও সেই ঠিকানায় যায় তার বাবার শ্রাদ্ধে। আর যখন তার চোখ সুরিয়ার দিকে যায় তখন তার পায়ের নিচের মাটি পর্যন্ত সরে যায়। সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে ছেলেটাকে সে রিজেক্ট করে দিয়েছিল কিছুদিন আগে সেই হলো সুরিয়া। আর সুরিয়া যেই মেয়েটাকে ভালোবেসে তাকে রিজেক্ট করেছিল সেই মেয়েটা সে নিজেই। এরপর সে সুরিয়ার সাথে দেখা করার জন্য তার কাছে যেতে নেয়, কিন্তু সে সময় সুরিয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তাই সেদিন তার আর দেখা করতে পারে না। আর এদিকে ভবিষ্যতের সুরিয়া তার সেই নম্বরে কল করেই যাচ্ছে, কিন্তু ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে সেই ফোনটাও বন্ধ হয়ে গিয়েছিল। ভ্যানিলা তার সিমটা আবার তোলার জন্য কাস্টমার কেয়ারে গেলে কাস্টমার কেয়ার থেকে জানানো হয় এই সিমটা অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা, কিন্তু এই সিমটা তো ভ্যানিলার নিজের নাম্বারে রেজিস্ট্রেশন থাকার কথা। তাই সে সেদিন পুরনো সিমটা তুলতে পারে না, তাই সে আরেকটা নতুন সিম তুলে নেয়। আর মূলত এটাই সেই কারণ, এই সিমটা যার নামে রেজিস্ট্রেশন করা সেটা ছিল সুরিয়ার বাবার নামে। আর সুরিয়ার বাবার সেই সিমটা পরবর্তীতে সুরিয়ার নিজে চালাতে শুরু করে, যার কারণে টাইম ট্রাভেলে দুজনের সিম একই দেখাচ্ছিল। আর সেই সময়তে ভ্যানিলা এখন ছুটে বেড়াচ্ছে সুরিয়ার পেছনে তার বাবার মৃত্যুর আসল সত্যটা বলার জন্য। সুরিয়া মনে করতো তার বাবা মারা গিয়েছিল তার ভুলের কারণে, যার কারণে সে নিজেকে দায়ী মনে করতো, কিন্তু সে তো জানে না তার বাবা একটা মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের এই অবস্থা করেছে। অবশ্য সুরিয়ার কাছে ভ্যানিলার পরিচয় অস্পষ্ট ছিল, কিন্তু ভ্যানিলার কাছে তখন সুরিয়ার পরিচয়টা একদম প্রকাশিত। তবে নিয়তির পরিহাসে তারা কখনো আর দেখা করতে পারছিল না। প্রতিটা বার কোনো না কোনো সমস্যা আচমকাই হাজির হয়ে যায় তাদের সামনে, তাই তাদের আর দেখা হয় না। কিন্তু ভ্যানিলা তার চেষ্টায় কোনো কমতি রাখছিল না, বারবার চেষ্টা করে যাচ্ছিল সে। এরই মধ্যে একদিন সে লক্ষ্য করে সুরিয়াদের বাড়িতে তালা ঝোলানো। আশেপাশে থেকে জিজ্ঞাসা করে সে জানতে পারে সুরিয়া একেবারের জন্য কাশি চলে গিয়েছে, আর কখনো ফিরবে না। যেটা শুনতে পেরে সে অনেক হতাশ হয়ে পড়ে। বাড়িতে ফিরলে তার দাদি তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে। তখন ভ্যানিলা বলে, আর দুদিনের মধ্যে আমি জার্মান চলে যাব। এতদিনের এত চেষ্টার পরেও আমি সুরিয়ার সাথে দেখা করতে পারিনি, তাকে সত্যটা জানাতে পারিনি। দাদি তখন তাকে শক্ত হতে বলে, আর এটাও বলে যে তোদের ভাগ্যে দেখা হওয়াটা লেখা নেই, যদি থাকতো তাহলে 2019 সালের সুরিয়ার সাথে তুই থাকতি, তোদের হয়তো কখনো দেখাই হবে না। সুরিয়ার বাবা মারা যাবে জেনেও তুই তাকে বাঁচাতে পারিসনি। ভবিষ্যৎ জেনে বর্তমান কখনো পরিবর্তন করা যায় না। এরপর সেই সত্যটা মেনে নিয়ে ভ্যানিলা জার্মানি চলে যায়। আর এদিকে জীবন যেহেতু সুরিয়াকে আরো একটা সুযোগ দিয়েছে, তাই সে আবারও তার সিঙ্গিং শুরু করে এবং একটা ছোটখাটো ব্যান্ড ওপেন করে। আজ সে একটা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। এখানে একটা মেয়ে এসে তাকে জানায় সে জানতে পেরেছে যে ভ্যানিলা এবং তার মোবাইল নাম্বার এক কেন। কোনো একটা সময় ভ্যানিলা ওই সিমটা ব্যবহার করা বন্ধ করে দেয়, আর সিম কোম্পানি পরবর্তীতে সিমটা আবার নতুন করে বিক্রি করতে শুরু করে। এইভাবে হয়তো সিমটা তার কাছে এসে পৌঁছেছে। আর সেই মেয়েটা তাকে আরো বলে সে ভ্যানিলার খোঁজ পেয়েছে। এরপর সে তাকে একটা বহু বছরের পুরনো খবরের কাগজ দেখায়। এখানে লেখা ছিল কার অ্যাক্সিডেন্টে ভ্যানিলা মারা গেছে। ঠিক সেই সময় তার ফোনে ভ্যানিলার সিম থেকে একটা কল আসে। কলটা রিসিভ করতে অপর পাশ থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসে, আর সেই ছেলেটা হলো 2014 সালের সুরিয়া, যে কিনা এই ফোনটা কুড়িয়ে পেয়েছে। তখন বর্তমানে সুরিয়া অতীতের সুরিয়াকে বলে এই ফোনটা ভ্যানিলা নামের একটা মেয়ের, যে আমার গার্লফ্রেন্ড, ও খুব বিপদে আছে, তুমি প্লিজ ওকে ফোনটা দিয়ে আসো। প্রথমে সুরিয়া যেতে চাইছিল না, কিন্তু কয়েকবার রিকোয়েস্ট করার পরে সে যেতে রাজি হয়। 2014 সালের সুরিয়া 2019 সালের সুরিয়ার সাথে কলে কথা বলতে বলতে ভ্যানিলার পিছু তো করে। ভ্যানিলা তখন জার্মানি যাওয়ার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অতীতের সুরিয়া তখন বাইকে করে তার পেছনে যায়। একসময় ট্রাফিকের কারণে তার গাড়ি থামলে সুরিয়ার বাইক থেকে নেমে দৌড়ে ভ্যানিলার কাছে যেতে নেয়, কিন্তু সেই সময় একটা ট্রাক প্রচন্ড গতিতে এসে ভ্যানিলার গাড়িতে আঘাত করে। গাড়িতে থাকা সবাই সেই সময় স্পট ডেড হয়ে যায়, সাথে সাথে ভ্যানিলাও মারা যায়। এই স্বপ্নটার কথা মনে আছে? গল্পের শুরুতেই সুরিয়া এই স্বপ্নটা থেকে ঘুম ভেঙে উঠেছিল। অ্যাক্সিডেন্টের পর সেখানে অনেক মানুষের ভিড় জমে যায়। এত মানুষের ভিড়ে কখন যে তার হাত থেকে মোবাইলটাও পরে ভেঙে যায়, যেটা সুরিয়া বুঝতেই পারে না। বর্তমানে সুরিয়াও বুঝতে পারে ভ্যানিলাকে আর বাঁচানো সম্ভব হয়নি, তার সমস্ত চেষ্টা ব্যর্থ। এরপর সে সেখান থেকে ক্লক টাওয়ারের সেই হলুদ বেঞ্চে গিয়ে বসে পড়ে আর ভ্যানিলার কথা স্মরণ করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে দমকা বাতাস শুরু হয়ে যায়। প্রকৃতি যেন এক অদ্ভুত রূপ নিচ্ছিল। তখন সুরিয়া পেছনে ঘুরে দেখতে পায় ভ্যানিলা দাঁড়িয়ে আছে, আর একটু সময় নষ্ট না করে তারা একে অপরকে জড়িয়ে ধরে। দাঁড়ান, একটু অদ্ভুত লাগতে পারে বিষয়টা। একটু আগে তো আমরা দেখলাম ভ্যানিলা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাহলে ভ্যানিলা কিভাবে এখনো বেঁচে আছে? ওয়েট, সেদিন যখন তারা ট্রাফিকে দাঁড়িয়েছিল তখন ভ্যানিলার রাস্তার ওপারে সুরিয়ার বন্ধুকে দেখতে পেয়ে তার সাথে কথা বলার জন্য গাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু তার সাথে কথা বলতে পারে না। আর এদিকে সেই সময় ট্রাকটা গাড়িটাকে আঘাত করে, আর সেখানে ভ্যানিলা বেঁচে গিয়েছিল। এরপর যদিও ভ্যানিলা সুরিয়াকে খুঁজে পেয়েছিল, কিন্তু কখনো তার সামনে আসেনি, দূর থেকে তার কাছাকাছি ছিল। সেদিন এই ক্লক টাওয়ারে যখন বৃষ্টিতে ভিজে সুরিয়া তার জন্য অপেক্ষা করছিল, তখন সে দূর থেকে একটা ছেলেকে দিয়ে তার কাছে ছাতা পাঠিয়েছিল, কিন্তু সে তার সামনে আসেনি। তাছাড়া
তাছাড়া প্রতিদিন যে তার বাসায় ডেলিভারি ম্যান নাস্তা দিয়ে যেত সেটা ভ্যানিলারই অর্ডার করা ছিল। এমনকি আজকের সিঙ্গিং কম্পিটিশনেও সে ভিড়ের মধ্যে ছিল। এত কিছুর পরেও ভ্যানিলা তার জন্য 5টা বছর অপেক্ষা করেছে, কারণ সে কোনোভাবে বোঝাতে পারতো না বিষয়টা। আর অতীতকে যদি সে পরিবর্তন করতো তাহলে ভবিষ্যতে ঝামেলা হতোই। অবশেষে তাদের এই দীর্ঘ অপেক্ষা শেষ হয়ে দুজনকে একে অপরকে জড়িয়ে নেয়। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়। আজকের গল্পটা একটু ভিন্ন ধাঁচের, ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর একটা বিষয় আমি বলি, সেম টু সেম গল্পের সেম টু সেম না, একদম এই বিষয়টার উপর ভিত্তি করে একটা কোরিয়ান ড্রামা আছে, আমি দেখছিলাম কিছুদিন আগে। ওই গল্পটা আরো বেস্ট ছিল, তবে হ্যাঁ ইন্ডিয়ান ফিল্ম, ইন্ডিয়ান মশলা অ্যাড করার চেষ্টা করেছে তারা। তো ওই অনুযায়ী দেখেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করেন। এই যে স্ক্রিনে বেশি উঠেছে এই ভিডিওটাও চাইলে দেখতে পারেন। ধন্যবাদ।